আমি এ বিয়ে করতে পারবো না। আমার পক্ষ থেকে আপনার ফ্যামিলিকে এ কথা জানিয়ে দেবেন, আর আপনার জন্য অন্য মেয়ে খুঁজতে বলবেন। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ছোট্ট করে দম ফেলল মিম। তার এহেন কথায় কিঞ্চিত আশ্চর্যান্বিত হলো আদৃশ। সে বহুক্ষণ যাবৎ অপেক্ষা করছিল স্বল্পভাষী চরিত্রের সামনের মেয়েটি কখন মুখ ফুটে কথা বলবে, কিন্তু সে মোটেও আশা করেনি যে ২০ মিনিট যাবৎ নীরবে থাকার পর মিম এমন কিছু বলে বসবে। সরাসরি বিয়ে ভাঙার কথা। আদৃশ ঈষৎ নড়ে চড়ে বসল। মিমের দিকে অনুসন্ধানী দৃষ্টি জোড়া স্থাপন করে কিঞ্চিত বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, হঠাৎ এই কথা বলছো কেন? গত পরশু তো তোমাকে দেখে এসে বিয়ের কথা প্রায় পাকাপাকি করে এসেছে আব্বু আম্মু, তাহলে আজ এই সিদ্ধান্ত কেন? আদৃশের প্রশ্নের জবাব দিতে মিম মাথা তুলে চাইল। বাহাতের তর্জনী আঙ্গুল দিয়ে চোখের চশমাটা নাকের উপরাংশে আঁটোসাঁটোভাবে বসিয়ে নিল। ভেতরে ভেতরে সে ভীষণ বিক্ষুব্ধ হয়ে আছে। দুহাত রীতিমতো ঘামছে তার। আদৃশ্যের দৃষ্টির আড়ালে টেবিলের নিচে টিস্যু দিয়ে দুহাত মুছে নিল সে। অতঃপর শুকনো একটা ঢোক গিলে বলল, সিদ্ধান্তটা সম্পূর্ণ আমার একার। এক্ষেত্রে আমার ফ্যামিলির কোনো হাত নেই, তারা এই ব্যাপারে জানে না। তাই বুঝতেই পারছেন, গত পরশু বিয়ে ঠিক হওয়ার ব্যাপারে আমার ফ্যামিলির হাত থাকলেও সেখান থেকে আমি সম্পূর্ণ আলাদা ছিলাম। আমার কোনো ইচ্ছে ছিল না বিয়ে করার। আমি ভেবেছিলাম আপনারা আমায় সরাসরি দেখতে এসে বোধহয় রিজেক্ট করে দেবেন, কিন্তু চিন্তাও করিনি যে আপনারা এভাবে বিয়ে ঠিক করে যাবেন। আদৃশ সন্দেহজনক চাহনিতে ভ্রুজোড়া কুঞ্চিত করে জিজ্ঞেস করল, তোমার এমন কেন মনে হলো যে তোমাকে আমরা রিজেক্ট করে দেবো? সপক্ষের যুক্তির প্রত্যুত্তর স্বরূপ আদৃশের নিকট হতে এমন প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল মিম। এখন কি হবে? সে তো এই প্রশ্নের জবাব তৈরি করে রাখেনি। আদৃশকে কি জবাব দিবে সে? এজন্য সে তৎক্ষণাৎ খানিক আমতা আমতা করে বলল, মনে হয়েছে কিছু কারণে, সে কারণে না যাওয়াই ভালো। আদৃশ ভ্রু উঁচিয়ে কয়েক সেকেন্ডের জন্য মিমকে পরখ করল। অতপর চেয়ারটা টেবিলের দিকে আরও এগিয়ে নিয়ে এসে সে এগিয়ে বসল। মিমের পানে ভ্রুকুটি করে চেয়ে টেবিলের উপর ২ কনুই রেখে একগুঁয়ে স্বরে বলল, অবশ্যই যাব আমি, তুমি না গেলেও আমি যাব। এবার বলো কি কারণে এমন মনে হয়েছে তোমার? আদৃশের এরূপ একরোখা কথাবার্তা শুনে মিমের মনে সন্দেহের বীজ পূর্বের তুলনায় আরও শক্তপোক্তভাবে নিজের অবস্থান বানিয়ে নিল। ঠিক যেসব কারণে সে বিয়ে করতে চাইছে না, তার একটি কারণ ইতিমধ্যেই সে আদৃশের মাঝে পেয়ে বসেছে। তাহলে এখনও কি তার এই বিয়ে করা উচিত? মিমও এবার খানিক নড়ে চড়ে বসল। গলার স্বরে ঈষৎ কঠোর ভাব এনে বলল, দেখুন, সব বিষয়ে আপনার জানার প্রয়োজন নেই বলে মনে হয় আমার। আর আপনি সোজাসাপটা কথাকে মেনে না নিয়ে শুধু শুধু পেঁচাচ্ছেন কেন? আমি তো বললাম আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সেটাই তো জানতে চাইছি, কি কারণে বিয়ে করতে পারবে না? স্পেসিফিক কোনো রিজন আছে? পাকাপাকি হয়ে যাওয়া বিয়ে এইভাবে তুমি ভেঙে যাচ্ছ, আর পাত্র হয়ে এই বিয়ে ভেঙার কারণ জানবো না আমি? এমনটা তো হতে পারে না। বলো শুনি তোমার কারণ। মহা ঝামেলায় পড়ল মিম। কি নাছোড় বান্দা এই আদৃশ নামক বান্দাটা! কই ওয়ার্ডে ক্লাস নেওয়ার সময় তো কখনো মনে হয়নি এই সুদর্শন পুরুষটা এরূপ একগুঁয়ে চরিত্রের অধিকারী হবে। মিম ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। না, কিছু না কিছু কারণ বলতেই হবে আদৃশকে। সে কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল, আমার একান্ত ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আশা করি একটা মেয়ের ব্যক্তিগত কিছু বিষয় সরাসরি তার কাছে জানতে চাইবেন না আপনি। যদি জানতে চাই বা নিজ দায়িত্বে খুঁজে বের করি তবে? আদৃশের এরূপ দুটো প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেল মিম। নিকাবের আড়ালে ঢাকা পড়া তার চেহারার প্রতিক্রিয়া দেখতে না পেলেও তার চাহনি দেখে এটি স্পষ্ট বুঝতে পেল আদৃশ। গরু গম্ভীর এই পরিস্থিতি হাসার জন্য উপযুক্ত না হলেও মুখে হাত চেপে আড়ালে হেসে নিল সে। মিমের এরূপ চাহনি দেখে তার ভীষণ হাসি পাচ্ছে। এমতো অবস্থায় আদেও হাসি থামানো সম্ভব কি? আদৃশ আড়ালে কয়েক সেকেন্ডের জন্যে হেসে নিয়ে অকস্মাৎ জিজ্ঞেস করল, বাই এনি চান্স তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আই মিন রিলেশন?
বয়ফ্রেন্ড না থাকা সত্ত্বেও যখন কেউ এরূপ প্রশ্ন করে তখন মিমের ভীষণ রাগ হয়। আশ্চর্য, সবার কি বয়ফ্রেন্ড থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে নাকি? সে তড়িতে জবাব দেয়, না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই এবং রিলেশনও নাই। আদ্রেশ মুচকি হাসল, অনেকটা কটাক্ষের সুরেই বলল, আমিও তাই বলি। তোমাকে তো কখনো কোনো ছেলের সাথে ওভাবে ঘুরতে বা কথা বলতে দেখিনি, তাহলে তোমার বয়ফ্রেন্ড আসে কি করে, তাই না? না চাইতেও তীব্র অপমান বোধে মিমের মুখখানা থমথমে হয়ে এলো। মেজাজের পারদ এ পর্যায়ে ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো। কখন যেন সর্বোচ্চ পর্যায়ে মেজাজের পারদ বিন্দু পৌঁছে গিয়ে সে তার ধৈর্য হারিয়ে ফেলে। মিম নিকাবের আড়ালে দাঁত কিরমির করে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি আমায় অপমান করলেন? আদ্রিশ কিছুই করেনি এমন ভাব ধরে পড়ল। কই, আমি কি এমন কিছু বলেছি যাতে তুমি অপমানিত হও? মিমের আর কথা বলার মন মানসিকতাই রইল না। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এক্ষুনি তাকে এই রেস্টুরেন্ট থেকে বের হতে হবে, না হলে কখন যেন এই সামনের মানুষটিকে যাচ্ছে তাই কথা সরিয়ে দেয় সে। মিম চেয়ার ছেড়ে উঠে ব্যাকপ্যাক কাঁধে নিল। আদ্রিশকে বলল, অযথা কথা বাড়ানো আমার পছন্দ না, বিশেষ করে অপরিচিত মানুষের সাথে প্রয়োজনীয় কথা বলতেও ভালো লাগে না। আপনাকে বলে দিয়েছি আমি বিয়ে করব না মানে করব না, এটা আমার ফাইনাল ডিসিশন। আদ্রিশ কথা না বাড়িয়ে থুতনিতে হাত ঠেকিয়ে চুপচাপ মিমের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করল। মিমের প্রতি তার ভাব এমন যে, আচ্ছা, যত নাটক করতে পারো করো, আমি বসে আছি তোমার নাটক দেখার জন্য। মিম ব্যাগ নিয়ে উল্টো পথে পা বাড়ালো। আদ্রিশ ছোট্ট করে হাঁক ছেড়ে ডেকে জিজ্ঞেস করল। কোথায় যাও এখন? চকিতে ঘাড় ঘুরিয়ে মিম জবাব দিল। ইভিনিং ওয়ার্ড আছে, কলেজে যাচ্ছি। বলেই সে চোখ বুজে জিভ কাটল। ধ্যাক, সে তো আর কথাই বলতে চেয়েছিল না, কিন্তু তারপরও আদ্রিশের প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেল। আদ্রিশ মিমের এই কাণ্ডে হেসেই কুটি কুটি হয়ে গেল। ওয়ার্ডে গত 1 বছর হতে এসে মিমকে দেখছে, কখনো মেয়েটিকে ওভাবে পর্যবেক্ষণ করেনি সে। কিন্তু পারিবারিকভাবে যখন ছবি দেখা দেখি বিয়ের কথাবার্তা পাকাপাকি হলো, তখন থেকে সে মিমকে একটু একটু করে জানার চেষ্টা করলো, বোঝার চেষ্টা করলো। আর এই 1 সপ্তাহেই সে মিমকে অনেকটা চিনে ফেলেছে। তার মতে এই মেয়েটি ভীষণ ভুলুমনা ও পদে পদে ছোটোখাটো ভুল করে পড়ে আফসোস করার মতো একজন মানুষ। আর সে খুব সহজেই বিরক্ত বোধ করা একজন মেয়ে। আপাতত এইটুকুই সে ধারণা করেছে। সে জানে এখনও আরও বহু কিছু জানার বাকি আছে এই মেয়েটিকে নিয়ে। আচ্ছা, এই মেয়েটা কি সত্যিই তাকে বিয়ে করবে না? তার এই বিয়েতে নাকচ করার কারণটা কি? তবে যে কারণই হয়ে থাকুক না কেন, সে এই মিম নামক মেয়েটির সিদ্ধান্তের সাথে কিছুতেই একমত নয়। কারণ সে এই বিয়েতে রাজি হয়েছে, আর তার নাকচ করারও কোনো কারণ নেই। তাই এই বিয়ে হবেই হবে, অন্তত আদ্রিশ এমনটা চায়। আর আদ্রিশ জানে সে কতটা একগুঁয়ে প্রকৃতির লোক। এ কারণে এখন তার সর্বপ্রথম ও সর্বপ্রধান কাজ হবে মিমকে বিয়েতে রাজি করানো। যা কিছু হয়ে যাক না কেন। মিম তখন ঘাড় ফিরিয়েই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আদ্রিশ তার যাওয়ার পানে একাধারে কিছুক্ষণ চেয়ে রইল। অতঃপর স্বাভাবিক ভঙ্গিমায় এসে বরফের ন্যায় ঠান্ডা হয়ে যাওয়া অবশিষ্ট কফিটুকু মুখে নিল। সাথে সাথে বিস্বাদে চোখ মুখ কুঁচকে এলো তার। গরম গরম কফি ঠান্ডা হওয়ার পর তার স্বাদের যে পরিবর্তন হয় তা নিতান্তই অপছন্দের হয়ে ঠেকে আদ্রিশের নিকট। তবুও সে কফিটুকু পান করে ওষ্ঠচোরা জিভ দিয়ে ভিজিয়ে নিল। অতঃপর পকেট হতে মানিব্যাগ বের করতে করতে বিড়বিড় করে বলতে লাগলো, যাও মিস মিম, আবারও দেখা হচ্ছে ওয়ার্ডে। আজ তোমাকে একটু সাহায্য করার প্রয়োজন বোধ করছি আমি, সো বি প্রিপেয়ার্ড। এই বলে সে ওয়েটারকে ডেকে রেস্টুরেন্টের বিল চুকিয়ে বেরিয়ে পড়ল। এখন হসপিটালে যেতে হবে। আজ আবার নাইট ডিউটি পড়েছে তার। এই শান্তির ঘুমটুকুই শেষ হয়ে গেল। এখন 3-4 দিন তার রাতের সেই আরামের ঘুমটুকু হবে না। এই হলো ডাক্তারদের জীবন। আফসোস, ডাক্তার হতে গেলে আরাম আয়েস সব জলে ডুবিয়ে আসতে হয়।
এই ভেবে প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ল সে। পথিমধ্যেই মিমকে নিয়ে নানারূপ ভাবনায় মগ্ন হলো সে। কোনো সন্দেহ নেই, মিমকে প্রথম দেখায় সে পছন্দ করে ফেলেছে। গত 1 বছর পার্টি থাকাকালীন কখনো মিমের চেহারা দেখেনি সে। দেখেছে শুধু চোখজোড়া, যা সবসময় চশমার আড়ালে ঢাকা পড়ে যায়। তবে বিয়ের কথাবার্তা এগোনোর জন্য যখন সে মিমের ছবি দেখে তখন ভীষণ অবাক হয়ে যায়। সে ভাবেনি নিকাবের আড়ালের চেহারাখানা এমন হবে। সে যে কল্পনায় রং তুলি দিয়ে অন্য আদলের এক মুখশ্রী এঁকেছিল। তবে সে এই ভেবে পুলকিত বোধ করল, মিম তার কল্পনার তুলনায় অধিক সুশ্রী। যদিও তার গায়ের রং শ্যামলা, তবুও তার দৃষ্টিতে রূপবতী। বিশেষত মিমের ওই প্রশস্ত আখি যুগল তার ভীষণ প্রিয়। আতৃষ্যের মতে মিমের শ্যামলা বর্ণের চেহারার সাথে ঘন ভ্রু ও বৃহৎ আখি যুগল মানিয়েছে দারুণ। যদিও এটা সম্পূর্ণ আতৃষ্যের একার অভিমত। মিমকে নিয়ে কল্পনায় ভাবতে ভাবতে হঠাৎ তার মনের পাতায় একদিনের স্মৃতি ভেসে উঠল। 4th ইয়ারে থাকাকালীন একদিন মিমকে সে কী কারণে যেন চাশমিশ বলে সম্বোধন করেছিল। অবাক করার ব্যাপার, মিম সেই নামে প্রত্যুত্তরও করেছিল। যদিও আদ্রিস তা মোটেও আশা করেনি। সেই থেকে মাঝে মধ্যেই সে মিমকে চাশমিশ বলে সম্বোধন করে। আর এই ধারা বজায় রেখে সে গোপনে মিমকে সম্বোধন করার জন্যে দারুণ একটা নামও দিয়ে বসল। মিশমিশ। ভরা পূর্ণিমায় রাতের আকাশে চাঁদের সাথে লুকোচুরি খেলায় মত্ত হয়েছে নিখোশ কালো মেঘ। চারপাশে মৃদুমন্দ শীতল হাওয়া বইছে। বোধহয় আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে। এদিকেও মাঝে মাঝে গাঢ় মেঘ এসে উকি ঝুঁকি দিচ্ছে। হয়তো এই শহরে বৃষ্টি নামাতে পূর্ব প্রস্তুতি নিচ্ছে তারা। কিন্তু এই অপূর্ব পূর্ণিমা রাত্রি নীলিন করতে মেঘের আনাগোনা পছন্দ হলো না মিমের। সে আধারে পরিবেশে এক ঝুড়ি জ্যোৎস্না কুড়িয়ে নিতে ব্যস্ত ছিল। তন্মধ্যে বৃষ্টির আগাম বার্তা তার পছন্দ হলো না। এমন নয় যে বৃষ্টি তার অপছন্দ, কিন্তু এই যে একটা পছন্দের বস্তু টপকে অপর একটা পছন্দের বস্তু যখন নিজের কর্তৃত্ব ফলায়, সেটা তার ভীষণ অপছন্দ। হঠাৎ ফোনের রিংটোনে নিরিবিলি পরিবেশ ধ্বনিত হলো। ঈষৎ ধরপড়িয়ে উঠল মিম। স্ক্রিনে চেয়ে দেখল অপরিচিত একটি নাম্বার। সে সাধারণত এসব নাম্বার রিসিভ করে না, তাই সে কল রিসিভ নিয়ে মাথা ঘামালো না। ফোন রেখে দিল মেঝেতে। এভাবে 2বার কল এলো। তৃতীয়বারে সে কিয়ৎ বিরক্ত হয়ে কল রিসিভ করলো। এপাশ হতে হ্যালো বলতেই ওপাশ হতে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, এক্ষুনি নিচে নামো, আমি তোমার হোস্টেলের গেটের সামনে দাঁড়িয়ে আছি। অপরিচিত নাম্বার হতে হঠাৎ কল রিসিভ করার পর এমন ফরমাস শোনায় থতমত খেয়ে গেল মিম। কণ্ঠটাও ঠিক চিনতে পারল না সে। তৎক্ষণাৎ জিজ্ঞেস করে বসল, কে আপনি? আপনাকে চিনি না আমি। আর এভাবে আদেশ দিচ্ছেন কেন আমায়? রং নাম্বার কল দিয়েছেন। বলেই সে কল কাটতে গেল। অমনি ওপাশে আদৃশ একগাল হেসে বলল, আরে কল কেটো না, চিনতে পারো নি আমাকে? কি মেয়ে তুমি, হবু বরে কণ্ঠটাও ঠিক চিনতে পারো না। মিম চমকালো। কিয়ৎক্ষণের জন্যে সে হতবুদ্ধি হয়ে পড়ল। অতঃপর নিজেকে ধাতস্থ করে কয়েক সেকেন্ড পর বলল, আমার কোনো বর হবু বর নেই। আপনার সাথে আজ কথা বলার পরেও আপনি এমন করছেন কেন? আজকে কথা হয়নি ভালোভাবে। কি কারণে তুমি এমনটা করলে তা জানতে হবে আমাকে। আর তোমার সাথে আরও বিস্তারিত কথা বলা ছিল, কিন্তু তুমিই চলে গেলে, তাই বাধ্য হয়ে তোমার হোস্টেলে আসতে হলো। আর কি বিস্তারিত কথা বলবেন? আমি বিয়েতে না বলে দিয়েছি, তাহলে এখানে দ্বিতীয় কোনো কথা বলার তো আর সুযোগ রইল না। ওপাশে আদৃশ ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল। খানিক অধৈর্য হয়ে পড়েছে সে, তবুও নিজেকে স্থির রেখে বলল, কিন্তু আমি না তো করিনি। আমি এখনও আমার আব্বা আম্মুর সিদ্ধান্তে অটল আছি। এর মানে এই দাঁড়ায় যে আমি তোমাকেই বিয়ে করছি। আদৃশের শেষোক্ত কথাটি মিমের নিকট ভালো শোনালো না। ভীষণ ক্ষিপ্ত হলো সে। খানিক রুষ্ট কণ্ঠে জিজ্ঞেস করল, জোর জবরদস্তি নাকি? মিমের রুষ্ট স্বরের প্রশ্নের আদৃশ মৃদু হাসল। কয়েক পা পিছিয়ে এসে হোস্টেল গেটের ঠিক বিপরীতে অবস্থিত হলুদ কলকে গাছের নিচে দাঁড়ালো। অতঃপর সিমেন্ট দিয়ে পাকা করা 4 স্তরের ইটের গাঁথুনির উপর বসল সে। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তুমি জোর জবরদস্তি মনে করলে জোর জবরদস্তি? যদিও আমাদের মাঝে এখন এই ধরনের কথা হয়নি,
আমি শুধু তোমার কাছে যুক্তিযুক্ত একটা কারণ শুনতে চাচ্ছি। মিমের ক্ষুব্ধতা যেন কিছুতেই কমছে না। আদৃশ নামক ব্যক্তিটির উপর সে যার পরনায় বিরক্ত ও অতিষ্ঠ, এমন বোধহয় অন্য কারোর বেলায় হয়নি যার উপর সে আকাশ পরিমাণ অসন্তুষ্ট নিয়ে কথা বলেছে। ভাবল, কি এক মানুষের পাল্লায় পড়ল সে। এ কেমন নাছোড়বান্দা গোছের লোক। এই লোকের সাথে বিয়ে হলে যে সে সারা জীবন দুঃখে কষ্টে জীবন অতিবাহিত করবে তা ঢের বুঝতে পারছে সে। এভাবে অনুরক্তিহীন আচরণ দেখিয়েও যখন সে দেখল আদৃশ এরূপ তেতো কথা শোনার পাত্র নয়, তখন সে অনিচ্ছা সত্ত্বেও মুখে মিষ্টি বুলি আনল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে পূর্বের তুলনায় বেশ নম্র কণ্ঠে বলল, দেখুন, আমি কিছুক্ষণ আগেই ওয়ার্ড থেকে এসেছি। এখন একটু রেস্ট নিই, শরীরটা ক্লান্ত। আদৃশ জানে মিম তাকে এড়িয়ে চলতেই এরূপ কথা বলছে। তার জানা আছে মিম কখন রুমে ফিরেছে, তাই সে বলল, মিথ্যা বলো না, তুমি ওয়ার্ড থেকে ফিরেছ আরও 1 ঘন্টা আগে। মেডিসিনে আছি তার মানে এই না যে সার্জারি কোনো খোঁজ খবর রাখি না। যাই হোক, কথা না বাড়িয়ে দ্রুত নিচে আসো। তোমার না বলার আসল কারণটা না জানা পর্যন্ত আমি এখান থেকে 1 পাও নড়বো না। সো দ্রুত নিচে নামো। এবার মিমের রাগে দুঃখে মাথার চুল টেনে ছিঁড়তে মন চাইল। হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত পিষে নিজের অন্তঃক্রোধকে দমিত করার চেষ্টা করল। আদৃশের এরূপ আচরণে সে যার পরনায় ক্ষিপ্ত। ফলে বিয়েতে না করার সিদ্ধান্তটা সে পূর্বের তুলনায় আরো পাকাপোক্ত করে ফেলল। অতঃপর বলল, এই রাতে আমি নিচে নামতে পারবো না, কালকে কথা বলবো। আমি তোমার হোস্টেলে নিজে দাঁড়িয়ে আছি। এমন নয় যে আমি হসপিটালে বসে তোমাকে ডাকছি। তাহলে আসতে কি প্রবলেম? আর আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা আমার জন্য সম্ভব না, কারণ আমার কাজে কিছুতেই মন বসছে না। আর একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে তুমি নিশ্চয়ই চাও না যে আমার জন্য কোনো রোগীর ক্ষতি হোক। অবশ্যই চাই না, কিন্তু কোনো রোগীর ক্ষতি হলে তার সম্পূর্ণ দায়ভার আপনার। আমাকে এর মধ্যে টানছেন কেন? কে বললো ড্রাইভার আমার? আমার এই সম্পূর্ণ অমনোযোগিতার কারণ তোমার ওই একটা না। এবার এত টাল বাহানা না বানিয়ে নিচে নেমে এসো। এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। তো কে বলেছে আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে? আচ্ছা বাবা, কেউ বলেনি, আমি নিজে এসেছি। এখন আমার আর ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি জানো আমার ধৈর্য আছে, কিন্তু এই ধৈর্যের একটা লিমিট আছে, আর আমি চাই সে লিমিট ক্রস হোক। সো বি কুইক। আর হ্যাঁ শোনো, তো না বলার সঠিক ও যুক্তিসম্মত কারণ জানলে আমি তোমার সিদ্ধান্তে দ্বিমত জানাবো না। তখন তুমি যা বলবে আমি সেটাই মেনে নেবো। এই বলে আদৃশ কল কেটে দিল। প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, যাই বলো না কেন, এত সহজে তো তোমাকে ছাড়ছি না মিশমিশ। বিয়ে করলে একমাত্র তোমাকেই করবো, আর এটাই ফাইনাল ডিসিশন। তবে এর আগে তোমার এই নাকে হ্যাঁতে পরিণত করতে হবে। মনে হচ্ছে এই কারণে বেশ কাঠখড় পোড়াতে হবে আমাকে। ওদিকে আদৃশ কল কেটে দিতেই মিম ক্ষুব্ধ হয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। এমন মহা ঝামেলার পাল্লায় সে কোনো দিনও পড়েনি। এমন এক পরিস্থিতি যে সে তার পরিবারের সাথেও সরাসরি আলোচনা করতে পারছে না, কেননা সে এই ব্যাপারে অবগত যে তার পক্ষের যুক্তি শুনলে উল্টে তার পাশে না থেকে পরিবারের লোকজন তাকে বিয়ের দিকে আরও ঠেলে দিবে। সে ভাবছে কোনো কুলক্ষণের সময় আদৃশ্যের পরিবার হতে বিয়ের প্রস্তাব এসেছিল তার জন্যে। এই হসপিটালে কি একমাত্র সে একাই ছিল যে আদৃশকে তাকেই বিয়ে করতে হবে? এমন তো নয় যে আদৃশ তাকে পূর্বেই পছন্দ করত, বরঞ্চ তাকে ঠিকভাবে চিনতই না আদৃশ। অথচ এখন ভাবখানা এমন যে এই বিয়ে না করলে আদৃশ বাঁচবেই না। তাহলে এত কিসের জোড়াজুড়ি? না, আজকে আদৃশের দফা রফা করে তবেই দম ফেলবে নিম। মুখের উপর কিছু কথা শুনিয়ে আসবে, এই ভাবনা নিয়েই সে বোরখা পরে রুমের তালা ঝুলিয়ে নিচে নেমে আসলো। তাকে নিচে নামতে দেখে আদৃশ উঠে দাঁড়ালো। মুচকি হেসে তার দিকে এগিয়ে এসে বলল, চলো কোথাও বসে কথা বলি। মিম দৃষ্টি অন্যদিকে রেখে একরোখা গলায় বলল, আমি অন্য কোথাও যাব না, কথা বললে এখানেই বলুন। আদৃশ চোখ বুলিয়ে একবার চারপাশ দেখে নিল। না, এখানে একান্তভাবে কথা বলার কোনো সুযোগ নেই। ডানে ফিরতেই তার নজর গিয়ে ঠেকল হোস্টেলের দারোয়ানের রুমের উপর। সে এগিয়ে গিয়ে ভদ্রতাসূচক কণ্ঠে দারোয়ানকে অনুরোধ করল, মামা, আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম। আশেপাশে কোনো জায়গা নেই?
তাই বলছিলাম এই রুমটা কিছু সময়ের জন্য ছেড়ে দিলে ভালো হতো আর কি। হোস্টেলের দারোয়ান তখন আরামে বসে ফোনে নাটক দেখছিল। হঠাৎ আদৃশ্যের এমন অনুরোধ খানিক বিরক্ত হলেন তিনি। দারোয়ান উঠে দাঁড়ালো। উঠতে উঠতে মিমের দিকে সন্দেহের চাহনিতে চেয়ে রইল। ওনার এই চাহনি সংক্ষেপে চট করে বুঝে ফেলল আদৃশ। তৎক্ষণাৎ একগাল হেসে বলল, আরে মামা, চিন্তা করবে না, বাসা থেকে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে, কিছু কথা বলার জন্য এসেছিলাম এখানে। দারোয়ানের সন্দেহ দূর হলো বোধহয়। সে বিস্তৃত হেসে বলল, আচ্ছা আচ্ছা, কথা বলেন মামা, সমস্যা নেই। আপনি হাসপাতালের ডাক্তার না? আদৃশ সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, জি মামা। ও আচ্ছা মামা, তাহলে কথা বলেন আপনারা, আমি একটু চা খেয়ে আসি। এই বলে দারোয়ান বেরিয়ে গেল। তিনি বেরিয়ে যেতেই আদৃশ ও মিম দুটো চেয়ারে মুখোমুখি বসে পড়ল। এই মুহূর্তে মিমের প্রতি আদৃশের চাহনি যতটা মুগ্ধতা ও প্রশান্তিতে ঘেরা, আদৃশের প্রতি মিমের চাহনি ঠিক ততটাই বিরক্তি ও অশান্তিতে ঘেরা। এরূপ বিপরীত দুই অনুভূতি আশ্রিত মানুষের ভাগ্যরেখা ঠিক কোথায় গিয়ে ঠেকে সেটাই ভাবাচ্ছে দুজনকে। অদূরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। রাতের আকাশে নিকুশ কালো মেঘের আনাগোনা। পূর্ণিমার চাঁদ ঢাকা পড়েছে সেই মেঘের আড়ালে। আজ চাঁদ নিজেকে লুকিয়ে নিয়েছে পৃথিবীর সকল প্রেমিক যুগলের নিকট হতে। চারপাশে শীতল মৃদুবন্ধ হাওয়া বইছে। সেই হাওয়ার তালে থেকে থেকে দুলে উঠছে কলকে গাছের ডালপালা। গার্ড রুমে এই মুহূর্তে বিস্তর নীরবতা বিরাজ করছে। বাইরের ঝোড়ো ঝোড়ো প্রাকৃত নিঃসন ব্যতীত কারোর কর্ণকুহরে আর কিছুই প্রবেশ করছে না। আদৃশের ভীষণ বিরক্ত লাগছে এই নীরবতা, কিন্তু এই নীরবতা ভেঙে ফেলার মতো কথাও সে খুঁজে পাচ্ছে না। এদিকে আদৃশের পাশে বসে মিম হৃদয়ের উথাল পাথাল ঢেউকে শান্ত করতে চেষ্টা করছে। মনে মনে আওড়ানো প্রতিটি কথা যেন সে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে, যা এই মুহূর্তে একত্র করা সম্ভব হয়ে উঠছে না। প্রবাহমান হাওয়ার গতি বাড়ল। মিমের দৃষ্টি গিয়ে ঠেকল বাইরে। আদৃশ এই সুযোগে তাদের দুজনের মাঝের নীরবতা ভাঙল। বলল, বাইরে অনেক সুন্দর বাতাস, যাবে বাইরে? মিম নত দৃষ্টিতে বসেছিল। সে অবস্থায় বলল, এখন বোধহয় বৃষ্টি হবে। কেন, বৃষ্টি বুঝি ভালো লাগে না? লাগে, তবে এই রাতে বৃষ্টিতে ভিজতে চাচ্ছি না। যদি ঠান্ডা জ্বর লেগে যায়। সামান্য জ্বর ঠান্ডার প্রতি এত ভয়? মিম দৃষ্টি তুলে আদৃশের পানে চাইল। এক পলক আদৃশের মুখশ্রীর উপর দৃষ্টি বুলিয়ে পুনরায় দৃষ্টি নত করল। মোলায়েম স্বরে বলল, ভয় আছে, তবে এই জ্বর ঠান্ডার প্রতি না, অসুস্থ হওয়ার প্রতি। হোস্টেলে অসুস্থ হলে বাসার মতো সেই সেবা যত্ন পাবো না, এ কারণে অসুস্থ হতে চাই না। আবার রোজ রোজ ক্লাস, ওয়ার্ড এসব তো আছেই। আদৃশ মিমের স্বরের পরিবর্তন দেখে কিঞ্চিত বিস্মিত হলো, কেননা কিছুক্ষণ পূর্বেই সে ফোনে বেশ কঠোর গলায় কথা বলেছে, কিন্তু এখানে এসে তার কথার ঢঙে পরিবর্তন এসেছে। আশ্চর্যের ব্যাপার। আদৃশ কথা আগালো, বলল, তাহলে তোমাকে হোস্টেলে থাকতে দেওয়া যাবে না? বিয়ের পর একটা বাসা নেব, এখন তো মেসে থাকি, তখন। মিম চট করে তাকালো, ভ্রুজোড়া কঞ্চিত করে বলল, আমি কি এখন একবারও বলেছি আমি আপনাকে বিয়ে করব? ভালো নিচ্ছি, কিন্তু বলবে। মিম কিঞ্চিত বিস্মিত দৃষ্টিতে চেয়ে বলল। এত কনফিডেন্স? আদৃশ দৃঢ় প্রত্যয়ের সহিত বলল, হ্যাঁ, এনি ডাউট? আপনি ডাউট রাখার সুযোগ দিলেন কোথায়? মিমের প্রশ্নে আদৃশ বিস্তৃত হাসল। কিছুক্ষণের মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। প্রকৃতির শীতলতায় ছেয়ে গেল। মিমের দৃষ্টি গিয়ে ঠেকল বাইরে। জানালার গ্রিল দিয়ে এক দৃষ্টিতে বৃষ্টির ফোঁটাগুলো পর্যবেক্ষণ করছে সে। অসময়ের এই বৃষ্টি দেখে হঠাৎ তার মনটা খারাপ হয়ে এলো। ঠিক কী কারণে তার মনটা খারাপ হলো সে উপলব্ধি করতে পারল না, কেননা বৃষ্টি দেখে তার মন কখনো খারাপ হয়নি, বরঞ্চ এই বৃষ্টিই তার মন ভালো করে দিত। অথচ আজ আদৃশ জিজ্ঞেস করল, শেষ বৃষ্টিতে কবে ভিজেছিলে? সম্ভবত গত বছর। আমাকে জিজ্ঞেস করেছো? নিজেকে। আচ্ছা, কোনো কারণে কি তোমার মন খারাপ? মিম দীর্ঘশ্বাস ফেলল, বলল, জানি না। আদৃশ ফিরতি প্রশ্ন করল না, খানিক সময় নিয়ে বলল, বিয়েতে না বলার কারণটা জানতে পারি?
মিম এবার খানিক নড়ে চড়ে বসল। আদৃশ্যের দিকে তাকাতেই আদৃশ যথাসম্ভব নম্র গলায় বলল, তোমার যা সমস্যা আছে আমার সাথে শেয়ার করতে পারো। আমি আমার পক্ষ থেকে পুরোপুরি চেষ্টা করব যেন তোমার সমস্যার সমাধান করতে পারি। যদি আমার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে কথা দিচ্ছি আমি নিজ দায়িত্বে বিয়ে থেকে পিছিয়ে আসবো। আমার মনে হয় এবার তুমি আমাকে নিজের সমস্যাটা বলবে। এই বলে সে তার প্রশ্নের জবাব জানার জন্যে জিজ্ঞাসু দৃষ্টিতে মিমের দিকে চেয়ে রইল। এদিকে আদৃশের পক্ষে হতে অকস্মাৎ এমন আস্বাদিত প্রতিশ্রুতি পেয়ে মিম ঈষৎ বিস্মিত হলো। তাকে এই ভাবনা ভাবল যে এই লোকটা এমন অদ্ভুত চরিত্রের কেন। আজ সন্ধ্যায় এমনকি কিছুক্ষণ পূর্বেও মনে হলো তার পাশে বসাই মানুষটা তাকে বিয়ে করেই ছাড়বে, কিন্তু এখন এমন আশ্বাস দিচ্ছে কেন সে? অদ্ভুত। আদৃশ এখনো মিমের দিকে জিজ্ঞাসু চাহনিতে চেয়ে আছে। মিমের পক্ষ হতে এখনো অবধিও কোনো জবাব না পেয়ে সে ভ্রু উঁচিয়ে চোখের ইশারায় জবাব জানতে চাইল। মিম এতে খানিক অপ্রস্তুত হলেও বলল, যে সমস্যা নেই, তবে আশা করব আমার সমস্যা শুনে আপনি আপসেট হবেন না। আদৃশ মুহূর্তেই প্রচুরা কুঞ্চিত করে জিজ্ঞেস করল, এমন কি আপসেট করার মতো কথা বলবে তুমি? আছে কিছু কথা। আচ্ছা বলো, শুনছি তোমার কথা। মিম এবার খানিক নড়ে চড়ে বসল। নিমেষের জন্যে আদৃশ্যের দিকে চেয়ে সাথে সাথেই দৃষ্টি নত করল। একটা ঢোক গিলল, আঙ্গুলগুলো দিয়ে বোরখা খুঁটতে খুঁটতে বলল, বিয়েতে না করার প্রধান কারণ ট্রাস্ট ইস্যু। আমি মানুষকে সহজে বিশ্বাস করতে পারি না, বিশেষ করে ছেলেদের। তাই বলে নিজের মানুষদের নয়, বাইরের মানুষকে, অপরিচিত মানুষকে ট্রাস্ট করতে ভয় পাই। সাথে ভয়, ইনসিকিউর ফিলিংটা যেন দিন দিন তীব্র হচ্ছে। আদৃশ মিমের জবান হতে এমন কিছু শুনবে তা সে ঘুণাক্ষরেও কল্পনা করেনি। তাই তো তার মুখশ্রীতে ঈষৎ আশ্চর্যান্বিত একটা ভাব ফুটে উঠেছে। সে অদ্ভুত কিছু শুনেছে এমন ভাব ধরে জিজ্ঞেস করল, এইসব কারণে বিয়ে করতে চাইছো না তুমি? মিম দৃষ্টি তুলে নিষ্প্রাণ গলায় বলল, আপনার কাছে এগুলো ছোট কারণ মনে হলেও একটা মেয়ের কাছে এসব কারণ অনেক বড় একটা ফ্যাক্ট। আজকালকার যে পরিস্থিতি, তাতে যে কোনো মেয়ের এমন ট্রাস্ট ইস্যু হওয়া স্বাভাবিক। আমার এক বান্ধবীর অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। প্রথম ওর স্বামী খুব ভালো হয়ে চললেও পরে ঠিকই তার আসল রূপ দেখায়। রোজ গায়ে হাত তোলা, অকথ্য ভাষায় গালিগালাজ করা, যেন ওর স্বামীর নিত্যদিনের কাজ। কিন্তু এত কিছুর পরেও আমার বান্ধবী কিছু করতে পারে না, কারণ সে এখন এক বাচ্চার মা। ও জানেও প্রতিবাদ করলে ওর সেই মুহূর্তেই ঘর ছাড়া হতে হবে, হয়তো ডিভোর্সও হতে পারে। আর এই ডিভোর্স ওর বাচ্চার ভবিষ্যতে কতটা প্রভাব ফেলবে তাও ভালো জানে। ঘটনা শুধু একটা না, আমার এক পরিচিত খালা আছে, তার প্রেমের বিয়ে, কিন্তু তারপরেও সে সুখী না। বিয়ের পর থেকেই সংসারে অশান্তি। মাঝে তো সেই খালু পরকীয়া করতে গিয়ে ধরাও পড়ে। এখন তাদের ডিভোর্সের কথা চলছে। এখন আপনিই বলুন, কাছের মানুষগুলোর এত অশান্তিময় সংসার জীবনের কথা শুনে কার ইচ্ছে করবে বিয়ে করতে? আর কারই বা ট্রাস্ট ইস্যু হবে না? মিমের সপক্ষের যুক্তি শুনে আদৃশ অনিচ্ছা সত্ত্বেও তার যুক্তির পক্ষে দাঁড়ালো। সত্যিই তো, একটা মেয়ে তার আশেপাশে এত নেতিবাচক ঘটনার সম্মুখীন হলে তার উপর মানসিকভাবে এর খারাপ প্রভাব পড়াটা অযৌক্তিক কিছু নয়। মিম কয়েক সেকেন্ডের জন্য বিশ্রাম নিয়ে পুনরায় বলল, শুধু যে অন্যের জীবনের কাহিনী শুনে আমি এর সিদ্ধান্ত নিয়েছি তা কিন্তু নয়, আমার নিজের সাথেও এমন কিছু ঘটেছে। আদৃশ চমকিত হলো, বিস্মিত হলো। সে উদ্বিগ্ন চাহনিতে চেয়ে বিস্ময়ের সহিত জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার সাথে? কে কি করেছে? মিম প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে বলল, আমি কখনো রিলেশনশিপে বিশ্বাসী ছিলাম না। মানে বিয়ের আগে কখনো রিলেশনশিপে জড়াতে চাইনি, সব সময় এসব এড়িয়ে চলেছি। সেবারও যতটা সম্ভব এড়িয়ে চলছিলাম, এই জন্য বোধহয় বেঁচে গেছিলাম। এই কলেজেরই এক স্টুডেন্ট, আমাদের সিনিয়র, আপনি সম্ভবত ভালো করে চিনতেন, নাম বলতে চাই না তার, তবে সে এবার ইন্টার্নি করে বেরিয়েছে। এই তো 6 মাস আগের কথা। ওই ভাইয়ার সাথে আমি ফেসবুকে অ্যাড ছিলাম। একদিন আমার এক স্টোরিতে রিপ্লাইয়ের মাধ্যমে আমাদের টুকটাক কথা শুরু হয়।
তবে প্রয়োজনীয় যেমন পড়ালেখা, ডিউটি এসব বাদে কোনো কথা হতো না। আমিও ভালো বুঝে মাঝে মাঝে পড়া বুঝে নেওয়ার জন্য নক দিতাম। হঠাৎ একদিন উনি ইনবক্সেই আমাকে প্রপোজ করে বসেন। আমি তখনই নানাভাবে রিজেক্ট করে দিই, কিন্তু এরপরেও কয়েকটা দিন আমার পেছনে পড়ে থাকেন উনি। ওয়ার্ডে এসেও সরাসরি কথা বলেন উনি, তবুও আমি রাজি হই না, কেননা এসব আমার পছন্দ নয়। মাঝে মাঝে ওনার কথা শুনলে মনে হতো উনি বোধহয় সত্যিই আমাকে পছন্দ করেন। কিছুক্ষণের জন্য এমনটা মেনেও নিয়েছিলাম আমি, কিন্তু পরে আমার ফ্রেন্ডের সাথে এ নিয়ে বিস্তারিত আলোচনা করার পর জানলাম ওনার আগে থেকে গার্লফ্রেন্ড আছে, সে অন্য মেডিকেলে পড়ে। আর আপনি শুনলে অবাক হবেন, ওই ভাইয়া আমাকে প্রপোজ করার 2 সপ্তাহের মাঝে ওনার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেন। পরে জানতে পারি ওনার গার্লফ্রেন্ডের সাথে কথা কাটাকাটি হওয়ায় ব্রেকআপ করেছিলেন উনি, আর এজন্যই আমার সাথে টাইম পাস করার জন্য আমাকে প্রপোজ করে। ওনার এই কাজে আমি যে শুধু অবাক হই তা নয়, ভাবি একটা মানুষ এতটা নিকৃষ্ট কী করে হতে পারে। নিজের প্রয়োজনে নিজের অলস সময় কাটানোর জন্য একটা মেয়েকে এভাবে ব্যবহার করবে সে। আমি যদি সেদিন রাজি হতাম তাহলে আজ হয়তো আমি নিজেকে ঠিক রাখতে পারতাম না, ভেঙে পড়তাম সম্ভবত। এটা ঠিক যে আমি ওনাকে পছন্দ করতাম না, কিন্তু উনি তো আমায় প্রপোজ করেছিলেন। তবে কে জানতো শুধু টাইম পাসের জন্য এমন করেছিলেন উনি। ওই ঘটনার পর থেকে আমার বিশ্বাস আরও ঠুকনো হয়ে যায়। এবার আপনিই বলুন কি করব আমি? এমন অবস্থায় বিয়ের প্রতি কারোর উপর কমিটমেন্টের প্রতি কি করে বিশ্বাস রাখা যায়?